গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর অপরাহ্নে সূর্য মুখ লুকালো কালো মেঘের অন্ধকারে। চারিদিক শুনশান, মেঘ দেবতার কালো জটা যেন সারা আকাশ ছেয়ে গেছে। মেঘের গুরু গুরু আওয়াজ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানিয়ে দিচ্ছে যে প্রলয় আসন্ন। এর মধ্যেই আসলো শোঁ শোঁ শব্দে হাওয়া। সেই হাওয়ার সে কি প্রচন্ড দাপট! সেই দাপটে গাছগুলো যেন এক সাইডে মাটির সঙ্গে লেগে যাবে এমনই অবস্থা। সঙ্গে শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টি যেন তীরের ফলা হয়ে পড়তে লাগলো ধরণীর বুকে। ফিয়ার ব্লক অনুভবে সারা। সত্যসাই সত্যসাই ছিল সাই গোষ্ঠীর একটা বড় মাপের লোক। উনি বলেছিলেন একবার যে আমার এই সময় মরণ নেই, আমার নাতির ঘরের পুতির মুখ দেখে মরবো, কারণ যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে তার নাম ছিল বরুণ বিশ্বাস। সেই বরুণ বিশ্বাসের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি সেদিন ওদের জীবনে নেমে আসবে কালো রাত, কালো ছায়া। হঠাৎ করে একদিন উনি ইহলোক ছেড়ে চলে গেলেন, যখন বরুণ বিশ্বাসের স্ত্রী অন্তঃসত্ত্বা। উনি যখন এই কথাটা বলেছিলেন তখন ভাগ্য দেবতা যেন হেসেছিলেন ওনার এই কথা শুনে। ভাগ্য তার সাথ দিল না, ওনাকে নিয়ে চলে গেল অজানা রাজ্যে। সাই গোষ্ঠীর একটা নিয়ম ছিল, যেটা সাই গোষ্ঠীর কেউ মারা গেলে তাদেরকে কবর দেওয়া হতো। তো সেই জিনিসই ওনাকে করা হলো। সমস্ত ক্রিয়া সম্পন্ন করে ওনাকে মাটির নিচে কবর দেওয়া হলো। এরপরে 1 মাস পর ওনার স্ত্রী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। তখন বাড়িতে খুশির রোল উঠল যে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, একে মনের মতন করে মানুষ করব। কিন্তু তারা বুঝতেও পারেনি যে সামনে আসতে চলেছে তাদের বাড়ির উপর কালো ছায়া। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshi699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476, যেখানে আপনারা আপনাদের জীবনের সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। খুব সুবিধা হবে যোগাযোগ করতে। ফিয়ার স্পেস ব্লগ লিখলেই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো চলে আসি আজকের সত্যি
একটা ভৌতিক ঘটনায়। যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, আগেও বলেছি, এখনো বলছি, তার নাম বরুণ বিশ্বাস। এটি একটি বাংলাদেশের ঘটনা। উনি আমাকে বলেছেন যে, রূপম, আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আমি আজকে তোমাকে লিখে পাঠালাম তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে। যদি ভালো লাগে তাহলে, মানে তুমি যদি সিলেক্ট করো, তাহলে সেই ঘটনাটা আমাদের ফিয়ার ব্লকের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আমি অধীর আগ্রহে তোমার গলায় শোনার জন্য আমি ওয়েট করছি। আমাকে একটু ফোন করে তুমি জানিয়েও দিও যে চ্যানেলে ঘটনাটা দিয়েছ, যদিও আমি প্রত্যেক দিনের লিসেনার তোমাদের চ্যানেলের। যাই হোক, উনি আমাকে বলেছেন যে আমার বউ তখন অন্তঃসত্ত্বা। আমার দাদু তখনও বেঁচে আছে। উনি সাই গোষ্ঠীর একটা মাথা টাইপের ছিলেন। উনি একবার বলেছিলেন যে আমার এখন মরণ নেই, আমার নাতির ঘরে পুঁতি দেখেই আমি মরব। কিন্তু ভাগ্য দেবতা বোধহয় সেই কথা নিয়ে পরিহাস করেছিল। উনি সেই আশা আর পূরণ করতে পারেনি। একদিন রাত্রিবেলা উনি মারা গেলেন। ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা বাচ্চার আনন্দে মেতেছিলেন। যেদিনের ঘটনা, সেই দিনের যেন সন্ধেটা একটু তাড়াতাড়ি নামল। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি বাড়ছে, কখনো বৃষ্টি একটু কমছে। শ্রাবণের ঘনধারা যেন আজকে ঢেলে বৃষ্টি ঘটাচ্ছে প্রকৃতির মাঝে। হঠাৎ করে রাত তখন এই 11:30 বাজে। খাওয়া দাওয়া শেষ হয়েছে ওনাদের। শেষ হওয়ার পরে বরুণ বিশ্বাসের বউ বলল, এখন বৃষ্টিটা একটু কম আছে, আমি বাসনটা একটা লণ্ঠন নিয়ে, মানে হেরিকেন নিয়ে, কলতলাটা বাড়ির একদম পাশেই ছিল, যেখানে বাসন মাজলে বা কোনো কাজকর্ম করলে ঘরের থেকে আওয়াজ শোনা যেত। অনেকক্ষণ হয়ে গেছে, বরুণ বিশ্বাসের স্ত্রী ঘরে ঢুকছেন না। বৃষ্টি যেন আবারও আস্তে আস্তে শুরু হচ্ছে। বরুণ বিশ্বাস বলল, কি হলো, বৃষ্টি আবার আসছে, এতক্ষণ ধরে কোনো আওয়াজও পাচ্ছি না, ব্যাপারটা কি? উনি আরেকটা হেরিকেন নিয়ে গেলেন কলতলায়। গিয়ে দেখে উনি আঁতকে উঠলেন। বাসনের মতন পড়ে আছে। উনি, মানে ওনার স্ত্রী, অজ্ঞান হয়ে কলতলায় শুয়ে আছে। ওনাকে ধরাধরি করে বিছানায় নিয়ে এসে শোয়ানো হলো, জলের ঝাপটা দেওয়া হলো। ওনার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে দেখছে উনি অদ্ভুতভাবে ঘরের চতুর্দিকে তাকাচ্ছেন। তাকিয়ে একটা ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, আমার নাতির ঘরের পুঁতি কোথায়? আমি ওকে দেখতে এসেছি। সঙ্গে সঙ্গে বরুণ বিশ্বাস কিছু অন্যরকম কাজ করতে বোধহয় পেরেছিলেন। উনি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে নিয়ে জাপটে ধরে বলছে, তুমি কে? তখন, তোর বাচ্চাকে আমার কোলে দে, আমি ওকে দু চোখ ভরে দেখতে চাই। কিন্তু বরুণ বিশ্বাস ওই অবস্থা দেখে নিজের স্ত্রীর কোলে বাচ্চাটাকে দিতে চাইছেন না। স্ত্রী নেই, যেন অন্য জগতের মানুষ। কিন্তু সে কে? ফ্যামিলির কেউই বুঝতে পারছে না তার গলার আওয়াজ এইরকম কেন, তার চোখ মুখ এরকম কেন, চোখ দুটো যেন লালচে হয়ে বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে একটা আগ্রাসী মনোভাব, আর গলা দিয়ে তিল সুর বেরোচ্ছে। সেই রাতটা কোনো রকমে প্রায় জেগেই কাটালো পরিবারের লোক।
পরদিন সকালবেলা আমি একটু স্নান ঘরে যাচ্ছি, ওখান থেকে এসে আমি কিন্তু আমার পুতিকে আদর করব। তখন ফ্যামিলির মধ্যে ওনার যে শাশুড়ি ছিল উনি বললেন, তোমার পুতি কি গো, তোমার তো মেয়ে। বলছে, না, ও আমার মেয়ে না, ও আমার পুতি, বড় আদরের, মেয়ের থেকেও বেশি। উনি বলে চলে গেলেন ওয়াশরুমে। ওয়াশরুম থেকে যখন বেরোলেন তখন ওরা ওনাকে দেখে একটু অবাক হয়ে তাকিয়ে রইলেন। দেখছে শাড়ি গোষ্ঠীর লোকেরা ধুতি পরতো, সেই রকম ভাবে শাড়িটাকে ধুতির মতন পরেছে, আর হাঁটুর উপরে কাপড়টা তোলা, এবং হাঁটা চলাও মেয়েদের মতন না, হাঁটা চলা হাঁটছেন গোসাই গোষ্ঠীর লোকেরা যেভাবে হাঁটতো, মানে একটা ছেলে যেভাবে হাঁটতো ঠিক সেইভাবে হাঁটছেন উনি। মোহন বিশ্বাস বলল, এ কি, তুমি এইভাবে কাপড় পরেছো কেন? মেয়েরা কি এইভাবে কাপড় পরে? তখন উনি বললেন, আমি মেয়ে কোথায় রে, আমি তো তোর দাদু, আমি তো ছেলে, আমি তো সাই গোষ্ঠীতে ছিলাম। দে এবার পুতিকে আমার কোলে দে, আমি একটু দু চোখ ভরে ওকে দেখি। তাই এই 2023-এর ঘটনা, 2023-এর ঘটনায় এরকম ঘটনা ঘটবে বরুণ বিশ্বাস বুঝতে পারেনি, কিন্তু এটাও বুঝতে পারছে না এরকম কথা কেন বলছেন ওনার স্ত্রী। কিছুতেই বাচ্চাকে ওরা কোলে দেয়নি ওনার, এতে উনি খুব রেগে গেছিলেন। রেগে গিয়ে একটা যেন অন্য রূপ ধারণ করেছিলেন। বরুণ বিশ্বাস তড়িঘড়ি বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। ওনাকে পরিবারের লোকরা একটা ঘরে দরজা বন্ধ করে আটকে রাখলেন। এরকম ভাবে দুদিন কাটলো। তারপরে একদিন বরুণ বিশ্বাসের মামা আসলো বরুণ বিশ্বাসের বাচ্চাকে দেখতে। এর আগে বলে রাখি, বরুণ বিশ্বাস অনেক ডাক্তার বদ্যি ওনার ওয়াইফকে দেখেছেন, ডাক্তার বদ্যি ওষুধ দিয়েছে, ট্রিটমেন্ট করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ডাক্তাররাও সন্দিহান যে এরকম কি করে হতে পারে, সায়েন্সে তো এর কোনো বিশ্বাসযোগ্যই না এই ধরনের জিনিস, কিন্তু চাক্ষুষ তো তারা দেখতে পাচ্ছে এরকমও হতে পারে, কিন্তু তাও কেউই বিশ্বাস করতে চাইছে না যে কেউ মরে গিয়েও মায়ার টানে আলো। মামা যখন আসলো, এসে ওনার ওয়াইফকে দেখলো, দেখে বলল, বরুণ, আমার যতদূর মনে হচ্ছে এ ডাক্তার বুদ্ধির কাজ না, এ তোর দাদুই বোধহয় এসছে, যে এসছে। তাহলে আমার তাই মনে হচ্ছে। উনি যে ওই বরুণ বিশ্বাসের যে মামা, সে ছিল একটু তন্ত্রবিদ্যা, কিছু একটু একটু শিখেছিলেন, একটু একটু কিছু যায়। ঠিক আছে, আজকে রাতটা একটু ওয়েট কর, আমি একটু ওয়াচ করি, তারপরে আমার একজন কবিরাজ জানাশোনা আছে, কবিরাজকে যদি তুই দেখাস তাহলে উনি বলতে পারবেন যে কি হচ্ছে বা কি ঘটছে তোদের সঙ্গে। সেই রাতটাও কোনো রকমে ওরা জেগে কাটাচ্ছে, এবং ঘর বন্ধ করা ঘর থেকে প্রেতের সেই বীভৎস গগনভেদী চিৎকার ভেসে আসছে। বলছি বারবার, প্রেত বলছে, বলছি বারবার তোদেরকে, আমার পুতিকে দেখতে দে, আমার করে দে, আমি ওর কোনো ক্ষতি করব না, তোরা কেন বুঝতে পারছিস না, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, তুই আমার পুতিকে একবার আমার করে দে। কিন্তু কেউ কোনো সাড়া শব্দই দিচ্ছে না ওনার কথায়। মাঝে মাঝে হাসি ভেসে আসছে, মাঝে মধ্যে কান্না ভেসে আসছে। সেই কান্না আওয়াজ, হাসির আওয়াজ গগনভেদী, যেন কানের পর্দা ফাটিয়ে দিয়ে যাচ্ছে সবার। পরদিন সকাল হতেই বরুণ বিশ্বাসের মামা বরুণ বিশ্বাসকে নিয়ে কবিরাজের কাছে গেলেন। কবিরাজকে গিয়ে বললেন, আমাদের বাড়িতে এরকম এরকম ঘটনা, আপনি একটু আসুন। কবিরাজ
ওদের সঙ্গেই চলে আসলেন। আসার পরে দেখে বলল, হ্যাঁ, আমি যা বোঝার বুঝে গেছি, আজকে কিছু করা যাবে না, আর কাজকর্ম করব বলে কবিরাজ চলে গেলেন। সেই সময় কবিরাজের সঙ্গেও একটা ঘটনা ঘটেছিল। কবিরাজ যখন রাত্রিবেলা ঘরের ভেতর শুয়ে আছে, তখন কবিরাজের কানে একটা ফিসফিস কণ্ঠে ভেসে আসছে, তুই আমাকে তাড়াতে গেছিলি, আমাকে তাড়াতে পারবি না কোনোদিন। আমি এখান থেকে যাব না, আমি পুতিকে নিয়ে তারপরেই যাব। আমি পুতিকে ছাড়া থাকতে পারছি না, বড় সুন্দর দেখতে হয়েছে আমার পুতি, আমার সঙ্গে রাখবো, ওকে বড় করে তুলব। কবিরাজ পরদিন ওনার বাড়িতে সকালবেলা চলে আসে, মানে বরুণ বিশ্বাসের বাড়িতে। আসার পরে উনি যখন আসছেন, তখনও ওনার সঙ্গে একটা ঘটনা ঘটল। রাস্তা দিয়ে যখন উনি আসছেন, গ্রাম সাইড, উনি রাস্তা দিয়ে যখন আসছেন, মেঠো রাস্তা দিয়ে, উনি ফিল করতে পারছেন ওনার পেছনে 3 জন লোক যেন ওনাকে ফলো করছে। কিন্তু উনি যখন পেছন ঘুরে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। তা এইভাবে উনি ওনার বাড়িতে আসলেন, এসে বলল, বরুণবাবু, আজকে আমি কাজ করব, আপনি একা আসবেন আপনার স্ত্রীর ঘরে, আর যেন কেউ না আসে। তো সেই মতো সবাই গেল ঘরে, সবাই বাইরে দাঁড়িয়ে রইল। বরুণ বিশ্বাস কবিরাজ ওনার স্ত্রীর ঘরে ঢুকলেন। স্ত্রী খাটের উপর বসে, আসন করে বসা, ওরকম ভাবে ধুতির মতন কাপড় পরা, চুলগুলো সামনের দিকে দিয়ে যেন দুলছে খাটের মধ্যে। কবিরাজকে দেখেই গলা খাকারি দিয়ে হেসে উঠল বিচ্ছিরি গলায়, বলল, কিরে, তুই আমাকে তাড়াতে এসেছিস? তোকে কালকেও বলেছিলাম, আজকেও বলছি, আমি আমার পুতিকে নিয়ে এখান থেকে যাব, আমাকে তুই তাড়াতে পারবি না। আর দেখছিস, তোর পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে, ওরাও আমার মতেই, ওরা আমার মত পোষণ করেছে, আমাকে ওরা এই ব্যাপারে সাহায্য করবে। কবিরাজ সঙ্গে সঙ্গে যেই পাশ ঘুরল, দেখলো 3 জন লোক দাঁড়িয়ে আছে একটা অন্যরকম চেহারায়। কবিরাজের বুঝতে বাকি রইল না যে রাস্তায় যারা ওকে ফলো করছিল, এই 3জনই সেই 3জন, একজন মুসলমান আর 2জন হিন্দু। ওনার বুঝতে বাকি রইল না যে এরা মানুষ না, এরা অন্য জগতের, এরা আর বর্তমানে বেঁচে নেই। কবিরাজ সেই দিকে পাত্তা না দিয়ে ওনাকে বলে উঠল, আপনি কেন এখানে এসেছেন? আপনার জগৎ তো এখন আলাদা, আপনি তো ইহ জগতে নেই, আপনি তো পরলোক গমন করেছেন, কেন কষ্ট দিচ্ছেন বরুণের স্ত্রীকে? উনি বলে উঠল তখন, আমি তো কষ্ট দিচ্ছি না, আমি তো বারবার বলছি আমার হাতে পুতিকে দে, আমি ওকে নিয়ে আমার রাজ্যে আমি চলে যাব। তখন কবিরাজ বলে উঠল, সেটা তো কোনো সময় সম্ভব না, আপনি জিনিসটা বুঝুন, আপনি এরকম করবেন না, আপনি আপনার জগতে চলে যান, আপনার জগৎ এই জগৎ না, আপনার আলাদা জগৎ। সে কিছুতেই মানতে নারাজ, কিছুতেই মানছে না, খালি বলছে, পুতিকে আমার খুব ভালো লেগেছে, আমি পুতিকে নিয়েই যাব। তখন বরুণ বিশ্বাস দুপুরে কেঁদে উঠে বলল, কবিরাজ মশাই, আমার কি হবে? আমার মেয়ে যদি মারা যায়, আমি আর বাঁচব না। তখন কবিরাজ বলল, চিন্তা করো না, আমি তো আছি। এর মধ্যে ঘরে একটা কেমন যেন বাতাবরণের সৃষ্টি হয়ে গেল। কবিরাজ কিছু ক্রিয়া করলেন, কিছুতেই কিছু হলো না। কবিরাজ বরুণ বিশ্বাসকে বললেন, তুমি আজকের রাতটা একটু ওয়েট করো, আমি চলে যাচ্ছি,
কালকে এসে আমি যজ্ঞ করব, কিছু জিনিস লাগবে, তুমি কিনে রেখো, আমি বলে দিয়ে যাচ্ছি। ওরা বাইরে চলে আসেন। এসে বরুণ বিশ্বাস কিছুতেই বিশ্বাস করতে চাইছে না এরকমও হতে পারে। তখন কবিরাজকে বলায় কবিরাজ বলল, কিছুই না, তোমার ওয়াইফের উপর তোমার দাদু ভর করেছে, সেটা তো বারবারই তোমাদেরকে বলছে, কিন্তু তোমরা বিশ্বাস করতে চাইছো না। গ্রামগঞ্জে আজকাল এসব ঘটে, আজকেও ঘটে, আগেও ঘটেছে এবং আগামীকালেও সম্ভবত ঘটবে। চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি কি করা যায়। পরদিন সন্ধ্যের সময় কবিরাজ আসলেন। সেই দিন যেন রাতের অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে। বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে উঠেছে। কবিরাজ আসার আগের দিন ওদের বাড়িতে নেমে আসলো এক কালো ছায়া। সেই দিনের রাতের অন্ধকার যেন সবার বুক কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। কি বীভৎস সেই অন্ধকার! অমাবস্যার রাতের থেকেও কালো অন্ধকার। বাড়ির চতুর্দিক কালো চাদরে মুড়ে গেছে। লণ্ঠনের আলো যেন সেখানে কোনো কাজ করছে না। বাড়ির বড় আম গাছের মোটা ডালে কুক পাখিরা এসে বারবার করে কুক 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 করে ডেকে দিয়ে যাচ্ছে। সেই ডাক যেন তাদের শরীরের হৃৎপিণ্ডর আওয়াজ থামিয়ে দিচ্ছে। বারবার করে আসছে, আম গাছের মোটা ডালে বসছে এবং সেই আওয়াজ করে আবার উড়ে যাচ্ছে। এর মধ্যে রাত্রিবেলা একটু রাত গভীর হতেই বাদুড়ের ডানার আওয়াজ তাদের কানে ভেসে আসলো। কাক ডাকছে। অমাবস্যার আগের দিন রাত্রিবেলা কিভাবে কাক ডাকতে পারে এই কালো অন্ধকারে? তাদের এই কথা ভেবে বুক কেঁপে উঠছে। রাত আস্তে আস্তে বেড়ে চলল। বরুণ বিশ্বাসের হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। একই খাটে বরুণ বিশ্বাস, মাঝখানে তাদের মেয়ে, পাশে তাদের দাদুর আত্মা তার স্ত্রীর উপর ভর করেছে, এই অবস্থায় শুয়ে আছে। রাত আরো গভীর হলো। হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছে একটা হালকা গানের আওয়াজ, আর বাচ্চার একটা দরজা খুললো। দরজা খুলে দেখলো বরুণ বিশ্বাস খাটের উপর হাঁটু গেড়ে বসে সামনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের পলক পড়ছে না। ওরাও সামনের দিকে তাকালো। তাকিয়ে যা দেখলো, ওদের শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। দেখছে বরুণ বিশ্বাসের স্ত্রীর দেহ বিছানার মধ্যে পড়ে আছে, যেন মারা গেছে। দেহ দেখে তাই মনে হচ্ছিল। আর সেই দাদুর প্রেতাত্মা বাচ্চাটাকে কোলে নিয়ে নাচছে আর গান করছে আর দোল খাচ্ছে, আদর করছে। ওরা সঙ্গে সঙ্গে কি করবে কিছু বুঝতে না পেরে মামাকে ডেকে তুলল। মামা উঠে, মামা যেহেতু একটু তন্ত্র সাধনায় বিদ্যা ছিল, সেহেতু কোনো রকমে কিছুক্ষণের জন্য যাতে বাচ্চাটাকে ওনার হাত থেকে নিয়ে আসা যায় সেই মন্ত্র পড়লেন। মন্ত্র পড়া অবস্থায় বরুণ বিশ্বাস ছুটে গিয়ে ওর বাচ্চাটাকে নিয়ে চলে আসলো, বুকের মধ্যে আগলে ধরে রাখলো এবং অন্য ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। সেই ঘরে বলল, আমি এই ঘরে থাকবো না, এই ঘরে থাকলে আমার বাচ্চার বিপদ ঘটবে আজ রাতে। পরদিন সকাল হতেই কবিরাজ আসলো। আসার সময় কবিরাজের সঙ্গে সেই একই ঘটনা ঘটল। উনি বারবার পেছন ফিরে তাকাচ্ছেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। অথচ ওনার মনে হচ্ছে
কেউ ওনাকে ফলো করছে। হঠাৎ করে মনে পড়লো ওনার আগের দিনের ঘটনার কথা, যে আরে, তিনজন মানুষ তো আমার পাশে দাঁড়িয়েছিল সেই বরুণের বাড়িতে। যাই হোক, উনি আসলেন, এসে ওনার ওয়াইফকে কিছু মন্ত্রভূত ভস্য ছুঁড়ে মারলেন। ওনার ওয়াইফ একটা চিৎকার করে বিছানার মধ্যে পড়ে গেল। উনি বরুণ বিশ্বাসকে বললেন, তোমার বউ অজ্ঞান হয়ে গেছে, ওর হাত দুটো এবং পা দুটো দড়ি দিয়ে বেঁধে দাও। বরুণ বিশ্বাস তৎক্ষণাৎ দড়ি দিয়ে হাত পা শক্ত করে বেঁধে দিল। উনি যজ্ঞে বসলেন। যজ্ঞের মন্ত্র উচ্চারণ করছেন উনি। হঠাৎ করে একটা গগনভেদী আওয়াজ, প্রেতের সেই আওয়াজ, চারিদিক আওয়াজে কাঁপতে লাগলো। খাটের মধ্যে একটা ঝাঁকুনির সৃষ্টি হলো। খাটটা 1 ফুট দাঁড়িয়ে গেল, আবার ঠক করে নিচে এসে পড়লো। সেই পালঙ্কের অত বড় খাট একজনের দাফরানিতে কি করে খাটটা 1 ফুট উঁচুতে উঠলো? বরুণ বিশ্বাস হা হয়ে ওনার ওয়াইফ এবং খাটের দিকে তাকিয়ে রইলেন। এগুলো কি ঘটছে তার ওয়াইফের সঙ্গে? আমরা তো খুশিতেই দিন কাটাচ্ছিলাম, এটা কি হয়ে গেল আজকে? এরপরে কবিরাজ সঙ্গে সঙ্গে যজ্ঞ শেষ করে উঠে যজ্ঞের গরম ভস্য ওনার মাথায় ঠেকালেন। ওনার মাথায় ঠেকানোর সঙ্গে সঙ্গে উনি একটা গগনভেদী চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ড পরেই চোখগুলো বড় বড় করে খুললেন। খুলে বলছে, তুই আমাকে তাড়াতে পারবি না কবিরাজ, তুই এখান থেকে চলে যা, আমি কিন্তু তোর ক্ষতি করে দেব। তুই কিন্তু এখানে থেকে চলে যা, আমার সঙ্গে আরো যে 3 সঙ্গী আছে তারা কিন্তু তোকে ছাড়বে না। আমাকে তো বেঁধে রেখেছিস, আমার সঙ্গীরা তোকে ছাড়বে না। কবিরাজ অনেক করে বোঝাতে লাগলো, কিছুতেই কিছু হচ্ছে না। ওনার একই কথা, আমি আমার পুতিরকে নিয়ে যাব, আমি ওকে না নিয়ে যাব না, ওকে ছাড়া আমি থাকতে পারছি না। এরপর কবিরাজ কিছু সর্ষে নিয়ে ওনার গায়ের মধ্যে ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার পরে উনি আবারও একটা গগনভেদী চিৎকার করে বললেন, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমাকে খেতে দিতে হবে। তখন কবিরাজ বলল, তুই কি খেতে চাস বল, আমি তোকে খাবার দেব। তখন উনি একটু রাগী কণ্ঠে বলে উঠলেন, তুই কেন খাবার দিবি? তুই আমার কে? আমার নাতি আমাকে খাবার দেবে, আমার নাতির হাতের খাবার আমি খাবো। তখন কবিরাজ আবার বলল, ঠিক আছে, তুই শুধু একবার বল কি খাবি। বলল, আমি ভাত খাবো আর 2টো শোল মাছ পোড়া। শুধু আমাকে দিলে হবে না, আমার যে 3 জন সঙ্গী সাথী আছে তাদেরকেও দিতে হবে। কালকে অমাবস্যার রাত, আমরা বাঁশবাগানে আসবো, আমার নাতি যেন আমাকে গিয়ে খাবার দিয়ে আসে। সঙ্গে সঙ্গে পরদিনই উনি 8টা শোল মাছ কিনে আনলেন, 2 করে পুড়ে মালসার মধ্যে একটু ভাত এবং একটু শোল মাছ পোড়া দিয়ে মাটির মালসার মধ্যে কলা পাতা ঢাকা দিয়ে উনি নিয়ে গেলেন বাঁশবাগানে। বাঁশবাগানে গিয়ে ওনার পা স্তব্ধ হয়ে গেল। উনি আর সামনের দিকে এগোতে পারছেন না, কারণ সামনে বসে আছে সেই 3 প্রেতাত্মা এবং মাঝখানে তার দাদুর প্রেতাত্মা। দেখছে তারা মানুষ রূপ ধারণ করে বসে আছে সেই প্রেতাত্মা, এবং ওর দিকে মানে বরুণ বিশ্বাসের দিকে ওনারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। উনি সামনের দিকে এগোতে না পেরে ওখানটাতেই ওনাদের খাবার দিয়ে উনি দৌড়ে বাড়িতে চলে আসলেন এবং বাড়ির উঠোনে এসে
উনি অজ্ঞান হয়ে গেলেন বরুণ বিশ্বাস। সঙ্গে সঙ্গে বাড়ির লোক ধরাধরি করে ওনাকে নিয়ে বিছানায় শোয়ালো। বিছানায় শোয়ানোর পরে উনি অজ্ঞান হয়েছিলেন, ওনাকে জল ছিটা দিয়ে সুস্থ করা হলো। উনি সব ঘটনা খুলে বললেন। এখানে আরেকটা কথা বলে রাখছি, তান্ত্রিককে যখন ওই প্রেতাত্মা বলল, ওর দাদু প্রেতাত্মা, যে আমি চলে যাব, তখন কবিরাজ বলেছিল, কবিরাজ মানে তান্ত্রিক গোছের কবিরাজ, সে বলেছিল তুই যে যাবি তার প্রমাণ? তখন ওই প্রেতাত্মা বলেছিল তুই কি প্রমাণ চাস? তখন কবিরাজ বলে উঠেছিল, ওই যে জল ভরা কলসিটা আছে, ওটা তুই মুখে নিয়ে এখান থেকে, ঘর থেকে বাড়ির উঠোনের গেট অব্দি যাবি। ওই জল ভরা বড় কলসি 2 হাত দিয়ে তুলতে কষ্ট হয়, যে কলসি বেশ বড় ছিল কলসিটা, সেই বড় কলসি পিতলের, দাঁত দিয়ে চেপে ধরে, জল ভরা দাঁত দিয়ে চেপে ধরে উনি নর্মাল ভাবে হেঁটে হেঁটে, মানে বরুণ বিশ্বাসের স্ত্রী নর্মাল ভাবে হেঁটে হেঁটে গেট পর্যন্ত গেছিলেন, যেটা একটা মানুষের পক্ষে সত্যি অসম্ভব ব্যাপার। এটা কোনো সময় হয় না। গেটের সামনে যাওয়ার পরেই কলসিটা মুখ থেকে পড়ে গেল এবং বরুণ বিশ্বাসের স্ত্রী অজ্ঞান হয়ে গেছিলেন ওই সময়। আবার ওনাকে ধরাধরি করে নিয়ে এসে বিছানায় শুয়েছিল, জল ধাক্কা দিয়ে ঠিক করেছে, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উনি কথা বলতে পারছিলেন না। তারপরে সেই দিন সন্ধ্যের সময় বরুণ বিশ্বাসের স্ত্রী জিজ্ঞেস করলো সবাইকে, আমার কি হয়েছিল, মানে ওনার কিছুই মনে নেই ওই টাইমটাতে ওনার সঙ্গে কি ঘটছিল প্রতিদিন। ওনাকে বলার পরে উনি একটু স্তব্ধ হয়ে গেলেন, যেন বিশ্বাস করলেন আবার করলেনও না। তো এরপর থেকে কবিরাজ অনেক কিছু করে দিয়ে গেলেন, বাড়িটা বন্ধ করে দিয়ে গেলেন, ওদেরকে তাবিজ কবজও দিয়ে গেলেন, বললেন যে আর কোনোদিন কিছু আশা করি হবে না। তো বরুণবাবু আমাকে বলেছে যেরকম এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তা বরুণ বিশ্বাসকে আমি বলছি, আপনার ঘটনাটা খুবই ভালো লেগেছে আমার, তাই আমি চ্যানেলে দিলাম। আপনাকে আমি একটু পরে ফোন করে জানিয়ে দিচ্ছি যে কখন ঘটনাটা আসতে চলেছে। এমনিতে তো আমাদের টাইম ফিক্স করাই আছে যে 6টা থেকে 9টার মধ্যে ঘটনা চলে আসে, নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আমি ফিয়ারবাকের ফ্যামিলিকে বলতে চাই যে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে দিও সাবস্ক্রাইব করো। আরো ভালো ভালো, আরো ইউনিক ঘটনা আসবে। আশা করি আমাদের ঘটনা তোমাদের ভাল লাগবে। কি কোথা থেকে শুনছো জানিয়ে দিও। আজকে আমার গল্প এখানেই শেষ হলো। আমার গল্প আবার আসবে সামনের রোববার। নমস্কার, শুভরাত্রি, ভালো থেকো, সুইট ড্রিম।